আসসালামু আলাইকুম। শিমুলপুরের নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং বর্তমানে সংকটকালীন সময়ে করোনাকালীন যে স্বাস্থ্যবিধিগুলো আছে এগুলো মেনে চলছো। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ দরুনুদা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকের পাঠ দেখো, তৃতীয় অধ্যায় অনুশীলনী পরিমাপ। আমাদের এটা রিভিশন ক্লাস, প্রথম ক্লাস রিভিশনের। আচ্ছা দেখো, আমরা এই ক্লাসের পাঠ শেষে কি কি শিখতে পারবো। দেখো, দৈর্ঘ্য পরিমাপের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করতে পারবো এবং এই সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবো। তরল পদার্থের আয়তন ও ওজন পরিমাপ কিভাবে করতে হয় তা ব্যাখ্যা করতে পারবো। আয়তাকার ও বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করতে পারবো। আমরা দেখো প্রথমে পড়াশোনা করবো দৈর্ঘ্য পরিমাপ নিয়ে। আসলে যেহেতু চ্যাপ্টার নাম পরিমাপ, কিভাবে পরিমাপ করা হয় আমরা একটু বুঝে নিই। পরিমাপ আসলে কোনো কিছুর সাথে তুলনা করে করা হয়। আমরা যদি দৈর্ঘ্য পরিমাপ করি তাহলে কারোর সাথে তুলনা করতে হবে, তুলনা করে আমাদের পরিমাপ করতে হবে। আমি যদি বলি এখান থেকে একটা নির্দিষ্ট জায়গার দূরত্ব কত, তখন আমাকে বলতে হবে এত কিলোমিটার অথবা এত মিটার বা এত মাইল ইত্যাদি। অর্থাৎ আমরা মাইলের সাথে পরিমাপের সাথে বা এই পরিমাপের যে এককগুলো আছে এর সাথে তুলনা করছি। এদেরকে বলা হয় পরিমাপের আদর্শ মান বা একক, আমরা এদেরকে বলি। তো দেখো, দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা যার সাথে তুলনা করি মেট্রিক পদ্ধতিতে দুইটা পদ্ধতি আছে পরিমাপের জন্য প্রচলিত। যে দৈর্ঘ্য পরিমাপের জন্য দুইটা পদ্ধতি প্রচলিত রয়েছে, একটা হলো ব্রিটিশ পদ্ধতি আর একটা হলো মেট্রিক পদ্ধতি। তো আমরা ইন্টারন্যাশনাল যে সিস্টেমে আমরা মেট্রিক পদ্ধতিকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি। দেখো, মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। আমরা এটা খুব ভালো করে জেনে রাখবো যে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। মিটার, কিলোমিটার, এই সম্পর্কগুলো আমরা বাছাই করবো। তারপরে ব্রিটিশ পদ্ধতি এবং মেট্রিক পদ্ধতির মধ্যে যে সম্পর্কগুলো আছে এগুলো তোমরা বই থেকে পড়বে। যেমন 1 মাইলে কত গজ, মাইল কিন্তু ব্রিটিশ পদ্ধতি। তারপরে আমরা যদি বলি 1 মাইলে কত কিলোমিটার, এই যে কিলোমিটার, এখানে মিটার আসছে, এটা কিন্তু মেট্রিক পদ্ধতি। আর এই যে মাইল, 1 মাইল, এটা ব্রিটিশ পদ্ধতি। তো ব্রিটিশ পদ্ধতি এবং মেট্রিক পদ্ধতির মধ্যে যে সম্পর্কগুলো আছে এগুলো বাছাই করবা। আমি জাস্ট যেহেতু রিভিশন ক্লাস, যে মূল বিষয়গুলো আমি আমার স্লাইডগুলোতে নিয়ে এসেছি, তাহলে এখান থেকে দুইটা জিনিস মনে রাখবা। দৈর্ঘ্য পরিমাপের জন্য একটা হলো ব্রিটিশ পদ্ধতি আর একটা মেট্রিক পদ্ধতি। এটা সাধারণত প্রচলিত আছে বর্তমানে। আর মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। আচ্ছা, মিটার কত বড় জিনিসকে আমরা 1 মিটার বলি। আমি এখানে লিখেছি, দেখো যে 1 মিটার কত বড়। 1 মিটার আমরা একটা আইডিয়া করবো। আর তার একটু 1 মিটার যে সংখ্যাটা আমরা দেব যে উত্তর মেরু থেকে বিষুবরেখা রেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ। 1 মিটার সমান উত্তর মেরু থেকে বিষুবরেখা রেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এইটা হলো আমাদের উত্তর মেরু, এটা পৃথিবী। হ্যাঁ, পৃথিবী, এইটা হচ্ছে উত্তর মেরু। আর এই যে একটা রেখা দেখতে পাচ্ছ, এই রেখাটিকে আমরা বলি বিষুবরেখা রেখা। এখান থেকে এই বিষুবরেখা রেখা পর্যন্ত একটা দূরত্ব দেখো, তীর চিহ্ন দিয়ে তোমাদের দেখানো হয়েছে। এই দূরত্বকে যদি আমরা 1 কোটি ভাগে ভাগ করি, অর্থাৎ এখান দিয়ে যদি আমি এটাকে 1 কোটি ভাগে ভাগ করি, তাহলে যে 1 ভাগ হবে এইটাকে আমরা বলছি 1 মিটার। মিটারের সংখ্যা আসলে এইভাবে দেওয়া হয়েছে। এবং এই পরিমাণ যে 1 মিটার বলা হবে, এটার জন্য একটা ধাতু দেখো যে প্লাটিনাম এবং ইরিডিয়াম ধাতুর সংমিশ্রণে তৈরি করে যে মিটারের আসল নমুনা, ওইটার সাথে তুলনা করে আমরা যে পরিমাপ করব, সেই আসল নমুনাটা বা আদর্শ যে মানটা, সেটাকে ফ্রান্সের জাদুঘরে রাখা হয়েছে। তারপরেও এখান থেকে আমরা খুব একটা স্পষ্ট না যে এখান থেকে 1 মিটার, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি এখান থেকে কত দূর 1 মিটার, আমরা সাধারণত জেনে রাখবো যে একটা মানুষের সাধারণ উচ্চতা বিশিষ্ট একটা মানুষের, আমাদের এইখান থেকে আমরা যদি হাত এরকম করি বা এখান থেকে এরকম করে মুষ্টিবদ্ধ করতে হবে, এখান থেকে এতটুকু মোটামুটি 1 মিটারের কাছাকাছি হয়। আমরা এই যে ধারণাটা দিব যে 1 মিটার এত বড়। আচ্ছা যাই হোক, এরপরের স্লাইডে আমরা যাব ওজন পরিমাপ। ওজন পরিমাপের একক মেট্রিক এককটা আমরা দেখে নিব। দেখো, আচ্ছা, ওজন পরিমাপ মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। আমরা 1 গ্রামের একটু সংখ্যা এখানে লিখে নিয়েছি। দেখো, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। আরেকবার বলছি, এটা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ একটা পানির তাপমাত্রা যদি 4 ডিগ্রি তাপমাত্রায় থাকে আর 1 ঘন সেন্টিমিটার যদি পানি হয়, অর্থাৎ যে পাত্রের দৈর্ঘ্য 1, প্রস্থ 1 এবং উচ্চতাও 1, ওইরকম একটা পাত্রে যদি তুমি পানি রাখো, তাহলে তার আয়তন হবে 1 ঘন সেন্টিমিটার।
দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার এবং উচ্চতাও 1 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে আমরা 1 পাবো। ওই ধরনের একটা পাত্রে আমরা যদি পানি রাখি, ওই পানির যে ওজনটা হবে তার ওজন আমরা বলবো 1 গ্রাম। আচ্ছা, এরপরে আমরা দেখবো ক্ষেত্রফল পরিমাপ। দেখো ক্ষেত্রফল কি আমরা একটু জেনে নিই যে কোন নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র এবং এই ক্ষেত্রের পরিমাপকে ক্ষেত্রফল বা কালি বলে। অর্থাৎ আমি যদি একটা রেখা দিয়ে বা সীমারেখা দিয়ে বাউন্ডেড করে দিই, একটা আবদ্ধ করে দিই জায়গাকে, ওই জায়গাটাকে আমরা বলবো ক্ষেত্র। আর এই ক্ষেত্রের পরিমাপটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের আরেকটা নাম আছে কালি। এই কথাটি খুবই অপ্রচলিত, আমাদের ক্লাস 7 এর বইটা দেওয়া আছে, তো এই জন্য আমি এখানে লিখে রেখেছি যদিও অপ্রচলিত। তাহলে কি বললাম, ক্ষেত্রফল কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের পরিমাপটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের এককে বর্গ এককে লেখা হয়। এই কথাটার একটা গুরুত্ব আছে যে ক্ষেত্রফলের এককে বর্গ এককে কেন লেখা হয়। এটা আমরা একটু বলে দেখব যে বর্গ একক আসলে কোথায় আসছে। আমি যদি একটা আচ্ছা দেখো, আমি একটা ক্ষেত্র এখানে আঁকবো, আমি আয়তক্ষেত্র আকারে দেখো, আমি এটা দৈর্ঘ্য করলাম 5, প্রস্থ মনে করলাম 3। তাহলে আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ আমরা জানি এই যে 5 গুণ 3 অর্থাৎ 15। এরপরে একটা কথা লিখি বর্গ একক। আমার প্রশ্ন হচ্ছে এখানে বর্গ একক কেন আসে। তো আসলে যে যে কি বলবো আয়তের বা যার দৈর্ঘ্য 1 প্রস্থ 1 তার ক্ষেত্রফল হবে 1 বর্গ একক। আসলে আমাদের ক্ষেত্রফল যখন বলা হবে এখানে কতগুলো বর্গ একক আছে এটাই আমরা নির্ণয় করি। কিভাবে দেখো, আমি যদি এটা 5 আমি কত 5 মিটার যদি করি 5 মিটার, তাহলে এটাকে আমি যদি 5 ভাগে ভাগ করি, দেখো 1 2 3, এবার দেখো 1 2 3 4 5, অর্থাৎ এখানে 1 মিটার করে আছে, আমি এখানে 5 মিটার, আমি এখানে 3 মিটার, 1 2 3, দেখো 1 2 3, এখানে 3 মিটার। তাহলে আমি বলতে চাচ্ছি এখানে কতগুলো বর্গ একক আছে, এটা বোঝার জন্য আমি এরকম করে আঁকবো এবং দেখো, তাহলে এই জিনিসটা এখান থেকে এটা কত, এটা 1, এটাও 1, এটাকে বলা হচ্ছে একটা বর্গ, এটা হচ্ছে একটা বর্গ। তাহলে আমি এখন বলো তো এখানে কতগুলো বর্গ একক আছে। তাহলে দেখো বলে তুমি দেখো 1 2 3 4 5, এখানে 5টা, এখানে 5টা, অর্থাৎ 15টা বর্গ একক আছে। এই জন্য আমরা এই যে এখানে যে আমরা সবসময় ক্ষেত্রফলকে চিন্তা করি বর্গ দিয়ে। যদি আমি বৃত্তের ক্ষেত্রফল জিজ্ঞেস করি তাহলে আমি চিন্তা করব এর মধ্যে কতগুলো বর্গ একক আছে, অর্থাৎ ক্ষেত্রফলকে সবসময় বর্গ এককে লেখা হবে। আমরা আচ্ছা আমরা এর পরের স্লাইডে যাব। পরের স্লাইডে দেখো ক্ষেত্রফলের সূত্রসমূহ। আমরা কয়েকটা ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র দেখব। এখানে বলা হচ্ছে দেখো আয়তের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো তাহলে আমরা লিখব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখানে আমি দৈর্ঘ্য জাস্ট l ধরেছি, আমরা দৈর্ঘ্য এখানে প্রস্থটা b ধরেছি, তাহলে হবে l গুণ b। এরপরে দেখো সমান্তরিক ক্ষেত্র, এটা একটা সমান্তরিক, পুরোটা একটা সমান্তরিক। এর ভূমিটাকে বলা হচ্ছে l এবং এর উচ্চতাটা হচ্ছে h। আমরা জানি কি দেখো সমান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা। আসলে দেখো ভূমিকে আমি l ধরেছি, তাহলে l, আর উচ্চতাকে আমি h ধরেছি, তাহলে h, অর্থাৎ l গুণ h। আমরা এভাবে মনে রাখতে পারি সমান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। এরপরে দেখো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের উচ্চতা হলো এখান থেকে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, এটা হলো উচ্চতা, আর আমি এই ভূমি, এটা হলো আমাদের ভূমি b, এটাকে আমরা h ধরলাম। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। মনে রাখবো অবশ্যই এখানে হাফ, এখানে l আর h, এখানে মান বসানো হয়েছে। এরপরে স্লাইডে আমরা যাব। দেখো বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, অর্থাৎ এক বাহুর উপরে যদি আমি এভাবে বর্গ করে দিই তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই। এই সূত্রগুলো তোমরা অনেক আগে থেকে পরিচিত, কিন্তু তারপর ভুলে যেতে পারো। আমি এই জন্য মনে করিয়ে দেওয়ার জন্য স্লাইডে লিখেছি, তোমরা এই সূত্রগুলো অবশ্যই পড়বা। এরপরে দেখো এখানে আমি একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকে। আচ্ছা আমরা ঘনক, এখানে আমি যেটা নিয়েছি এটা কিন্তু ঘনকের একটা মডেল বলতে পারো। এটা হচ্ছে রুবিকস কিউব, এটার নাম। আমরা এটা ওই যে মিলাই অনেক সময়, তো আমি ওখান থেকে চিত্রটা নিয়েছি বোঝানোর জন্য যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের 6টা তল থাকে, দেখো এখানে একটা তল, এখানে একটা তল, এই পাশে একটা তল, আর ওইদিকে 3টা তল আছে, মোট 6টা তল, এবং প্রত্যেকটা তল হয় বর্গাকার।
আমরা কিছুক্ষণ আগে দেখলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। তাহলে আমরা যদি এই যে হলুদ পৃষ্ঠটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বর্গ। এখান থেকে যদি আমি তোমাদের বাহুর দৈর্ঘ্যটা বলে দিই, তাহলে তার ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার। তাহলে আমরা এই এক ধারের উপরে যদি আমি স্কয়ার দিই, তাহলে একটা তলের ক্ষেত্রফল পাচ্ছি। এরকম কয়টা তল আছে এখানে? 6টা তল আছে। তাহলে 6টা তলের ক্ষেত্রফল হবে কত? 6 গুণ 1, যে একটা তলের ক্ষেত্রফল যেটাকে আমরা বের করতে চাচ্ছিলাম, এক ধারের দৈর্ঘ্য তারপরে স্কয়ার, অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 গুণ এক ধারের দৈর্ঘ্য তারপরে স্কয়ার। এই ক্ষেত্রফলের সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে, তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। আমরা এবার দেখব যে পরিসীমা নির্ণয়ের সূত্র। দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা আমরা প্রথমে লিখে রেখেছি। আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। মনে রাখবা, পরিসীমা মানে কিন্তু যে কোনো ক্ষেত্রের বাহুগুলোর যোগফল। যদি আয়তক্ষেত্রে বলা হয়, আয়তক্ষেত্রের 4 বাহুর যোগফল। যদি বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে 3 বাহুর যোগফল। পঞ্চভুজের পরিসীমা কত? তাহলে 5 বাহুর যোগফল। তোমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 4টা বাহু যোগ করো, ওখানে 2টা দৈর্ঘ্য পাবে আর 2টা প্রস্থ পাবে। এইজন্য এখানে 2টা কমন নেওয়া হয়েছে, আর দৈর্ঘ্য যোগ প্রস্থটা ওইভাবে থেকে গেছে। আচ্ছা, এরপরে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা দেখো 4 গুণ 1 বাহু দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের 4টা বাহু সমান। যদি আমি 4টা বাহুকে যোগ করি, তাহলে কি হবে? 4 গুণ 1 বাহু দৈর্ঘ্য, একই কথা। এরপরে দেখো সমান্তরিকের পরিসীমা। সমান্তরিকের পরিসীমা কি লেখা আছে? দেখো, 2 গুণ সন্নিহিত বাহুদের যোগফল। অর্থাৎ সমান্তরিকের যে সন্নিহিত বাহু থাকে, ওদের যোগফলের সাথে যদি 2 যোগ করে দিই, তাহলে সমান্তরিকের পুরো বাউন্ডারি অর্থাৎ সবগুলো বাহুর যোগফলে পাওয়া যায়। আচ্ছা, তাহলে এই 3টা পরিসীমা নির্ণয়ের সূত্রটা মুখস্থ করে ফেলবে। আমরা পরবর্তী স্লাইডে যাব। দেখো, পরবর্তী স্লাইডে একটা সৃজনশীল রেখেছি। প্রশ্নটা একটু পড়ে নিই। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। বাগানের চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। একটা বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এর চারদিকে তুমি যদি হাঁটো, তাহলে 1 কিলোমিটার হাঁটা হবে। প্রশ্ন হচ্ছে, বাগানের পরিসীমা কত মিটার? আচ্ছা, এই যে চারদিকে আমি যদি একবার হেঁটে ঘুরে আসি, তাহলে কি করব? 4 বাহুর যোগফলের সমান আমি দূরত্ব অতিক্রম করছি, তার মানে 1 কিলোমিটার কিন্তু বাগানের পরিসীমা। আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে বাগানের পরিসীমা কত মিটার। তাহলে আমরা যদি এই 1 কিলোমিটারকে মিটারে নিয়ে যাই, তাহলে আমরা পরিসীমা আসলে পেয়ে যাব। আমরা এটা এখন সমাধান করব। আচ্ছা, দেখো, ক নম্বর প্রশ্ন, বাগানের পরিসীমা কত মিটার, এটা ছিল আমাদের প্রশ্ন। তাহলে বাগানের চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। এই কথাটা লিখে নিই। বাগানের চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। 1 কিলোমিটার হাঁটা হয়। আসলে বিষয়টা এরকম, আমরা মনে করো এটা আমাদের সেই বাগান। আমি এখান থেকে এখানে আসলাম, তারপর এখানে আসলাম, তারপর এখানে আসলাম, এইখানে আসলাম, আবার ফিরে আসলাম। অর্থাৎ এই কথাটা বলা হচ্ছে যে একবার ঘুরে আসলে বা একবার প্রদক্ষিণ করলে। তাহলে দেখো, আসলে আমি পরিসীমার সমানই দূরত্ব অতিক্রম করছি। তাহলে 1 কিলোমিটারই আসলে পরিসীমা, অর্থাৎ বাগানের পরিসীমা। বাগানের পরিসীমা সমান 1 কিলোমিটার। কিন্তু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কত মিটার। আমাদের প্রশ্নে বলা হচ্ছিল কত মিটার। তাহলে 1 কিলোমিটারকে আমরা যদি মিটারে নিয়ে যাই, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার। সমান আমরা লিখে দেব 1000 মিটার। এটা আমাদের জানা জিনিস। তাহলে উত্তর বাগানের পরিসীমা 1000 মিটার। আমরা উত্তর এইভাবে আলাদা করে লিখতে পারি, পরিসীমা 1000 মিটার অথবা শুধু 1000 মিটার। এটাই আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এই পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নে বলা হচ্ছে যে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করো। বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করো। তাহলে আমরা এবার ক নম্বর প্রশ্নে যাব। ক নম্বর প্রশ্নের সমাধান। ক হতে পাই বাগানের পরিসীমা 1000 মিটার। 1000 মিটার।
দ্বিগুণ, তাহলে আমরা ধরে নেব, ধরি বাগানটির প্রস্থ, ধরি বাগানটির প্রস্থ ক মিটার, অতএব দৈর্ঘ্য 2 ক, বলা হচ্ছে বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এবার আমরা কি করব দেখো, অতএব পরিসীমা, পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত আমরা একক লিখতে পারি বা মিটারে লিখে দিতে পারি, যেহেতু আমরা একটা বাগান নিয়ে কাজ করি। 2 দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমাদের 2 ক প্লাস প্রস্থ কত, শুধু ক, সমান সমান কত হবে 2, এখানে 2 ক আর 1 ক 3 ক, আমরা যেহেতু এটা বন্ধনী তুলে দেবো তাহলে এইভাবে লিখে দিতে পারি 3 ক সমান সমান 6 ক, এখানে মিটার লিখে দিই, আমরা যত মান বসিয়েছি। তাহলে দেখো আমরা পেলাম বাগানের পরিসীমা 6 ক মিটার। আমরা পরবর্তী স্লাইডে যাব। দেখো এখানে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন আছে। দেখো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, বাগানের চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। ক নম্বর প্রশ্ন, বাগানের পরিসীমা কত? আমরা কিছুক্ষণ আগে পরিসীমা করলাম যে পরিসীমা মানে 4 বাহুর যোগফল, অর্থাৎ বাগানের চারদিকে যদি আমি একবার প্রদক্ষিণ করি তাহলে ওই আয়তাকার বাগানের 4টা বাহু যত, আয়তাকার ক্ষেত্রটির বাহু যত, তত মিটারই আমরা হাঁটবো আসলে। তাহলে আমাদের এখানে পরিসীমা আসলে 1 কিলোমিটারই হবে, কিন্তু আমাদের এখানে প্রশ্ন আছে দেখো বাগানের পরিসীমা কত মিটার, অর্থাৎ 1 কিলোমিটারকে আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। আমরা পরে আসবো সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রশ্নের সমাধান। আচ্ছা, তাহলে আমরা আগে লিখে নিব যে বাগানের চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়, এটা আমরা লিখে নেব। ক নম্বর প্রশ্ন, বাগানের চারদিকে একবার প্রদক্ষিণ করলে প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়, 1 কিলোমিটার হাঁটা হয়, অতএব বাগানের পরিসীমা। বাগানের পরিসীমা সমান 1 কিলোমিটার। আচ্ছা, আমাদের প্রশ্ন চেয়েছিল কত মিটার, তাহলে আমরা এটাকে লিখে দেব 1000 মিটার। আমরা জানি এটা যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, উত্তর 1000 মিটার। আচ্ছা, এরপরের প্রশ্ন ছিল যে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। দেখো প্রশ্নটা দেখে নাও যে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। আমরা এবার খ নম্বর প্রশ্ন সলভ করব যে বাগানের প্রাপ্ত, ক হতে প্রাপ্ত বা পাই, কি পাই, যে বাগানের পরিসীমাটা আমরা লিখে নিব। বাগানের পরিসীমা, বাগানের পরিসীমা আমাদের 1000 মিটার আমরা কতে বের করেছিলাম, এটা আমাদের ক হতে প্রাপ্ত। এরপরের কথা ছিল যে বাগানের আমাদের উদ্দীপকের প্রথমে ছিল এটা যে বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা কি করব, প্রস্থটাকে ধরে নেব যে প্রস্থ ক, তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ মানে 3 ক। তাহলে লিখি, মনে করি বাগানের প্রস্থ ক মিটার, অতএব দৈর্ঘ্য কত হবে আমাদের 3 গুণ প্রস্থের 3 গুণ মানে ক এর 3 গুণ, এত মিটার। আমাদের দেওয়া আছে কিন্তু পরিসীমা, তাহলে আমি এই দুটো তথ্য থেকে পরিসীমা বের করব এবার। অতএব পরিসীমা সমান সমান সূত্র আমাদের জানা আছে, আয়তক্ষেত্রের পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ এর 2 গুণ। আমরা এখানে লিখব একক।
মান বসানোর পরে আমরা যে এককে আছে সেই এককে লিখবো। তাহলে আমরা এখানে 2, দৈর্ঘ্য আমাদের এখানে 3 ক যোগ প্রস্থ আমাদের এখানে ক, আর এককটাকে আমরা লিখেছিলাম মিটার, তাহলে মিটার। তাহলে দেখো এটা হিসাব করলে হবে 2 গুণ 3 আর 1 4, 4 ক এত মিটার। এবার যেটা হবে দেখো 4 দুগুণে 8 ক। এটা আমরা পেলাম পরিসীমা, কিন্তু আসলে বাগানের প্রকৃত পরিসীমাটা কত? দেখো প্রকৃত পরিসীমা কিন্তু 1000। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 8 ক সমান সমান 1000। তাহলে আমরা লিখবো এবার প্রশ্ন মতে প্রশ্ন মতে 8 ক সমান সমান 1000। আমাদের এখান থেকে ক এর মান, আচ্ছা তাহলে আমরা দেখো এখানে ক সমান সমান কত হবে? 1000 উপরে আর এই 8টা গুণ আছে নিচে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এরপরে কি পাবো দেখো ক সমান সমান 1000 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে পাই 125। তাহলে আমরা লিখতে পারি অতএব বাগানটির প্রস্থ, অতএব বাগানটির প্রস্থ 125 মিটার। আমাদের বের করতে হবে দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য ছিল আমাদের 3 ক, বা এটা এই সেন্সে আমাদের কাজ করতে পারে যে প্রস্থের 3 গুণ, এটাকে আমরা 3 দিয়ে গুণ করে দেব। 3 গুণ 125 এত মিটার। তাহলে হবে কত? 3 দিয়ে যদি 125 কে তোমরা গুণ করো তাহলে 375 হবে, 375 মিটার। তাহলে আমরা পেয়ে গেছি বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি। এবার পরবর্তী প্রশ্নে আমরা যাব। দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে যে বাগানের ভিতরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে বাগানের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, এটা আমরা বের করব। আচ্ছা দেখো 1 নম্বর আমাদের নয়ের প্রশ্ন, যে যদি ভিতরে চারদিকে চওড়া 2 মিটার চওড়া একটা রাস্তা তৈরি করি, এরকম একটা চিত্র আমরা রাখতে পারি। আমরা চিত্র একে এখানে ভালো করে বুঝে নিই। দেখো এটা আমাদের মনে করো সেই বাগান, যেহেতু আয়তাকার বাগান আমি একটা আয়তক্ষেত্র এখানে আঁকবো। এরপরে এর ভিতরে আমি রাস্তা তৈরি করব, অর্থাৎ আমি এইখান দিয়ে একটা রাস্তা তৈরি করব, চারদিকে একটা রাস্তা তৈরি করলাম। বলা হচ্ছে এই রাস্তার ক্ষেত্রফলটা কত? তাহলে আমাদের এখানে যে চিন্তাটা আসবে সেই চিন্তাটা এরকম, যে প্রথমে এই পুরা বাগানটার ক্ষেত্রফল আমরা বের করব। পুরা বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমি ভিতরের এই সাদা অংশটা দেখতে পাচ্ছ, এই বাগানটা রাস্তা বাদে যেটা আছে এটার ক্ষেত্রফল যদি বিয়োগ করে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পাবো। আমি আরো ভালো করে বলি, দেখো যদি রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাই। তাহলে আমাদের এখানে এটা ছিল কত? আমাদের ক হতে যেটা আমরা পেয়েছিলাম, এটার দৈর্ঘ্য ছিল 375 আর এই প্রস্থ ছিল 125 মিটার। এইগুলো ছিল আমাদের। আচ্ছা তাহলে আমি যদি এর ভিতরে রাস্তা তৈরি করি তাহলে আমাদের এই যে আমরা যেহেতু ভিতরের এইটুকু ক্ষেত্রফল বের করব, তাহলে আমার এখান থেকে এতটুকু দৈর্ঘ্য কত এটা বের করতে হবে। তো আমি যদি দেখো আমরা একটু চিত্র খেয়াল করি, এখান থেকে এটা বাদ গেছে কিন্তু 2 মিটার, এদিক থেকে দেখো বাদ যাচ্ছে কত? এদিকেও 2 মিটার। তাহলে আমার এই ভিতরের টুকু দৈর্ঘ্য কত হবে? এখান থেকে 2 বাদ, এদিক থেকে 2 বাদ, তার মানে এখান থেকে 4 বাদ যাচ্ছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? 375 থেকে 4 বাদ দিলে যেটা হয় 371। যদি প্রস্থের কথাও চিন্তা করি, দেখো প্রস্থ আমার এতটুকু দরকার, তখন আমরা কি করবি যে এই যে এতটুকু দরকার, তাহলে এদিক থেকে দেখো 2 বাদ যাচ্ছে, এদিক থেকেও 2 বাদ যাচ্ছে। তাহলে 125 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে রাস্তা যে বাদে প্রস্থটা পাবো সেটা পেয়ে যাবো। আসলে আমরা লিখে করি তাহলে আরো ক্লিয়ার বুঝবো আমরা, যে খ হতে পাই যে বাগানের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য 375 মিটার এবং প্রস্থ 125 মিটার। যেহেতু বাগানের ভিতরে আমরা রাস্তা তৈরি করেছি, তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্যটা কত হবে? রাস্তা বাদে দৈর্ঘ্য আমাদের দৈর্ঘ্য ছিল অরিজিনালি 375,
এখান থেকে বিয়োগ হয়েছে, দেখো এখান থেকে 2, এদিক থেকে 2, তাহলে আমাদের বিয়োগ করতে হবে 2 গুণ 2 এত। আমরা এত মিটার একবারে লিখে দিতে পারি সমান সমান, এটা আসলে 4 বিয়োগ হলো 375 মাইনাস 4 মিটার সমান সমান 371 মিটার। একই রকম ভাবে আমরা লিখতে পারি রাস্তা বাদের প্রস্থ, রাস্তা বাদের প্রস্থ, প্রস্থ ছিল আমাদের 125, এখান থেকে দুই দিক থেকে 2 গুণ 2 বাদ যাচ্ছে, অথবা 2 যোগ 2 লিখতে পারতাম আমরা, এত মিটার সমান 125 মাইনাস 4 মিটার সমান সমান 121 মিটার। এরপরে আমরা কি করব, যে রাস্তা বাদে ক্ষেত্রফল, অর্থাৎ এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে দেব। অর্থাৎ রাস্তা বাদে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য 371 গুণ 121 এত বর্গ মিটার। তাহলে দেখো আমরা এবার 371 এবং 371 এবং 121 এটা আমরা গুণ করব। এটা গুণ করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, আচ্ছা দেখো 371 এবং 121 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 44,891। তাহলে এটা পেলাম আমাদের রাস্তা বাদে ক্ষেত্রফল। আমাদের রাস্তা সহ ক্ষেত্রফলটা কি হবে, আমাদের যে রাস্তা সহ ক্ষেত্রফল আসলে 375 এবং 125 যদি গুণ করি এটা আমাদের রাস্তা সহ হবে। এরপরে আমি রাস্তা সহ থেকে যদি রাস্তা বাদে ক্ষেত্রফলটা বের করি তাহলে রাস্তাটা পাবো। তাহলে আমরা এবার রাস্তা সহ ক্ষেত্রফলটা বের করে দেব, যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা কত হবে। আচ্ছা তাহলে আমরা লিখবো আবার রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, এটা হবে আসলে এই যে দেখো 375 গুণ 125 বর্গ মিটার। হ্যাঁ, বর্গ, আমাদের এই চিত্রটা লিখে দিলাম, বর্গ মিটার। এই দুটো যদি আমরা যদি গুণ করি তাহলে পাবো 875 বর্গ মিটার। তাহলে আমাদের এই যে চিত্রটা এরকম ছিল, আবার আগাচ্ছি, দেখো আমাদের এই পুরা ক্ষেত্রফল থেকে ভিতরটা বিয়োগ করে দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এটা হলো রাস্তা সহ ক্ষেত্রফল আর এটা হলো রাস্তা বাদে ক্ষেত্রফল, অর্থাৎ এটা থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমরা লিখবো এবার অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 4, 6, 8, 7, 5, একটু ছোট করে লিখতে লাগবে, আমার ধরছে না, 4, 6, 8, 7, 5 বিয়োগ 4, 4, 8, 9, 1 এত বর্গ মিটার। এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে হবে 1984 বর্গ মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম রাস্তার ক্ষেত্রফল 1984 বর্গ মিটার। উত্তর, রাস্তার ক্ষেত্রফল 1984 বর্গ মিটার। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আমরা দেখে নিব যে পরবর্তী ক্লাসে আমাদের কি আছে। দেখো নেক্সটে আমাদের আছে রিভিশন ক্লাস, এই চ্যাপ্টারের উপরে আমি আরো একটা ক্লাস দেব। আজকে যা পড়াশোনা করালাম এগুলো বাসায় খুব ভালো করে পড়বে। বিশেষ করে নৈমিত্তিকের জন্য এখানে যে দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্রিটিশ পদ্ধতি এবং মেট্রিক পদ্ধতি যে সম্পর্ক আছে, ওজন পরিমাপের জন্য যে সম্পর্কগুলো আছে, এইগুলো তোমরা বাসায় খুব ভালো করে পড়বে। এবং আজকে ক্লাসে যে সৃজনশীলটা করলাম এটাও খুব ভালো করে পড়বে। আর সর্বোপরি এই করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই সতর্ক থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।